where the mind is without fear and the head is held high, where knowledge is free. আজকে আমরা ক্লাস 12 এর যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা একটা কবিতা। কবিতাটার নাম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। কবির পুরো নাম জাঁ নিকোলাস আর্থার র্যাবো। ফ্রেঞ্চ পোয়েট, ফ্রেঞ্চ বানান, সেই জন্য উচ্চারণটা স্পেলিং এরকম হবে JEAN, কিন্তু উচ্চারণ হবে জাঁ নিকোলাস আর্থার RIMBAUD, উচ্চারণ হবে র্যাবো। জাঁ নিকোলাস আর্থার র্যাবোর লেখা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতাটা আমরা পড়তে যাচ্ছি। এখন এই কবিতাটা পড়ার আগে, যে কোনো কবিতা পড়ার আগে আমাদের একটু সেইটার সংক্রান্ত বিষয়ে আসার জন্য কয়েকটা ছোট ছোট আলোচনা করে নেওয়া দরকার। কবিরা কবিতা লেখেন, তো কবিতা কি নিয়ে লেখেন এই ব্যাপারে আমরা যদি একটু আলোচনা করতে যাই তাহলে দেখি কবিরা সাধারণত জীবনকে যেমন দেখেন তেমনই তাদের কবিতায় রিপ্রেজেন্ট করেন। তাহলে জীবনকে যারা যেভাবে দেখছেন সেইটাকে যদি তুলে ধরেন আমরা দেখতে পাই এটাকে বলা হয় কবিদের অ্যাটিটিউড টু লাইফ। জীবনকে যেভাবে দেখছেন সেই দৃষ্টিভঙ্গি তাদের কবিতায় রিফ্লেক্ট করে। এখন এই অ্যাটিটিউড টু লাইফ অনেকটা একটা কয়েনের মতো। একটা কয়েনের যেরকম অবিচ্ছেদ্য দুটো অংশ থাকে, একটা হেড একটা টেল, অ্যাটিটিউড টু লাইফ জীবনকে যেভাবে দেখছেন জীবনের গতিপথে অবশ্যম্ভাবীভাবে এসে পৌঁছে দেয় আরেকটি বিষয়, সেটি হচ্ছে মৃত্যু। অর্থাৎ কবিরা জীবন দেখতে দেখতেই মৃত্যুকেও দেখতে শুরু করেন। মৃত্যুকে যেভাবে তারা দেখেন তাকে আমরা বলি, তাদের সেই ভাবনা যখন রেকর্ড হয় তাদের কবিতায় সেইটাকে আমরা বলি অ্যাটিটিউড টু ডেথ। তাহলে প্রধানত কবিদের কবিতায় থাকে কি অ্যাটিটিউড টু লাইফ অর অ্যাটিটিউড টু ডেথ। অ্যাটিটিউড টু ডেথ যখন প্রৌঢ়ত্বে উপনীত হন, বার্ধক্যে উপনীত হন কবি যখন আর পেছনে দেখার থেকেও সামনে সমাগত মৃত্যুর পদধ্বনি শুনতে পান, তখন মনটাকে কবি যেন তার নিজের ভাবনা কিভাবে মৃত্যুর জন্য তৈরি করছেন সেইটাকে তৈরি করেন। আমরা সেটাকে বলি তার এক একজন এক এক ভাবে দেখছেন। আমরা দেখি যদি টেনিসনের কথা বলি, টেনিসনের খুব সুন্দর একটা কবিতা ক্রসিং দ্য বার, সেখানে তিনি লিখছেন সানসেট অ্যান ইভিনিং স্টার অ্যান্ড এ ক্লিয়ার কল ফর মি। অর্থাৎ এই যে সানসেট, সূর্যাস্ত হয়ে গেছে, ইভিনিং স্টার সন্ধ্যা তারা দেখা যাচ্ছে, অ্যান্ড এ ক্লিয়ার কল ফর মি, আমার জন্য একটা পরিষ্কার ডাক শুনতে পাচ্ছি। এ ডাক কিসের ডাক? এ ডাক মৃত্যুর পদধ্বনি তিনি স্পষ্ট শুনতে পাচ্ছেন। তাই সেই জন্য তিনি মৃত্যুকে বরণ করার জন্য কিভাবে নিজেকে তৈরি করছেন তার রিপ্রেজেন্টেশন এই কবিতায়। অর্থাৎ এই কবিতায় টেনিসনের অ্যাটিটিউড টু ডেথ আছে। সেইখানে বলছেন এক জায়গায়, দেয়ার শ্যাল বি নো মর্নিং হোয়েন আই হ্যাভ ক্রস দ্য বার, যখন আমি এই বাধাটাকে টপকে মূল সমুদ্রে পড়বো, অনন্ত সাগরে পড়বো, কেউ তোমরা দুঃখ করো না। কারণ তিনি বোঝাতে চাইছেন ওই অনন্ত সাগর সেইটাই হচ্ছে আমাদের আসল
লাইফ অফ ইটার্নিটি, সেইটাই হচ্ছে আমাদের বাসস্থান। ওইখান থেকে সাময়িকভাবে দেহ ধারণ করে আমরা কিছুদিনের জন্য এসেছিলাম এই পৃথিবীতে, আজ আবার আমরা বাড়িতে ফেরত যাচ্ছি। এইটা আমাদের বাড়ি ছিল না, অতএব আমি যেখানে যাচ্ছি দুদিন পরে তোমরাও সেখানে আসবে, তাই আমি তো বাড়ি ফিরছি। সো দেয়ার শ্যাল বি নো মনি হোয়েন আই হ্যাভ ক্রস দ্য বার। আমি যখন পেরিয়ে যাব, অর্থাৎ এই ইটার্নাল লাইফে প্রবেশ করব, মর্টাল লাইফ থেকে, এই মেটেরিয়াল লাইফ থেকে, পার্থিব জগৎ থেকে যখন আমি অনন্ত জগতে প্রবেশ করব, কিসের মধ্যে দিয়ে? মৃত্যুর মধ্যে দিয়ে। তোমরা কেউ আর তার দুঃখ প্রকাশ করো না, কারণ সেখানে তোমরাও কদিন পর আসবে। সেই কবিতার শেষে তিনি লিখছেন এক জায়গায় যে আই ওয়ান্ট টু সি মাই ফেস পাইলট ফেস টু ফেস হোয়েন আই হ্যাভ ক্রস দ্য বার। যখন আমি এই অনন্ত জীবনে প্রবেশ করব, আমি জানি আমাকে রাস্তা দেখানোর জন্য দাঁড়িয়ে থাকবেন ঈশ্বর স্বয়ং, পাইলট, পথ প্রদর্শক। কে এই পাইলট? ঈশ্বরের কথা তিনি বোঝাচ্ছেন। তো যাই হোক, টেনিসনের যেরকম অ্যাটিটিউড টু ডেথ প্রকাশ পেল, আমরা যদি রবীন্দ্রনাথকে দেখি, রবীন্দ্রনাথ তার কবিতায় লিখছেন মরণরে তুহু মম শ্যাম সমান। অর্থাৎ মৃত্যুকে তিনি বলছেন যে আমি রাধার মতো তৈরি হয়ে বসে আছি, তুমি এসো, তোমাকে আমি শ্যামের মতো বরণ করে নেব। আই এম নট অ্যাফ্রেড টু ডাই, আই এম ফুললি প্রিপেয়ার্ড টু ডাই। তাহলে কবিরা তাদের অ্যাটিটিউড টু লাইফ যেরকম দেখান, সেই রকম তাদের অ্যাটিটিউড টু ডেথও কবিতায় রেকর্ড হয়। এইবার এই করতে করতে আমরা দেখি যেখানে 19th সেঞ্চুরিতে আমরা যখন রোম্যান্টিক পিরিয়ড শুরু হলো, এই রোম্যান্টিক পিরিয়ডের পায়োনিয়ার আমরা বলি ওয়ার্ডসওয়ার্থকে, এবং ওয়ার্ডসওয়ার্থ ছাড়াও যে সমস্ত দিকপাল কবিরা রোম্যান্টিক যুগ, অর্থাৎ সেই 1798 থেকে 1850 ইংরেজি সাহিত্যের ইতিহাসে যেটাকে আমরা রোম্যান্টিক পিরিয়ড বলি, সেই রোম্যান্টিক পিরিয়ডে তারা কি নিয়ে কাজ করলেন? মেইনলি নেচারকে নিয়ে কাজ করলেন, প্রকৃতিকে নিয়ে কাজ করলেন। তো ওয়ার্ডসওয়ার্থ প্রকৃতিকে কিভাবে দেখছেন তার রিপ্রেজেন্টেশন তার কবিতায়। আমরা দেখছি শেলি প্রকৃতিকে কিভাবে দেখছেন, তার রিপ্রেজেন্টেশন শেলির কবিতায়। কিটস যেভাবে দেখছেন তার রিপ্রেজেন্টেশন কিটসের কবিতায় পেয়েছি। তাহলে এইখানে তার একটা বিশেষ, তারা জীবন বা মৃত্যুকে বাদ দিয়েও তারা প্রকৃতির প্রতি তাদের যে দৃষ্টিভঙ্গি সেইটাকে রেকর্ড করলেন। তাই আমরা রোম্যান্টিক কবিদের মধ্যে দেখতে পাই অ্যাটিটিউড টু নেচার। এইটা যেন কবিতার বিষয়বস্তুর একটা অন্যতম বিশেষ বিষয় হয়ে দাঁড়ালো রোম্যান্টিক যুগে। এখন আমরা জানি যে এই কথা বলা হয়, দ্য লিটারেচার অফ অ্যান এজ ইজ দ্য মিরর অফ দ্য এজ ইট ইজ কনসার্ন উইথ। একটা যুগের সাহিত্য সেই যুগের আয়না। কোন যুগের ইতিহাস সবসময় তার সাহিত্যকে প্রভাবিত করে। আমরা জানি ইংরেজি সাহিত্যের ইতিহাস যদি দেখি, তাহলে এখানেও দেখব যে এইটাকে একটা ব্যাপকভাবে প্রভাবিত করেছিল শিল্প বিপ্লব আর ফরাসি বিপ্লব। এই দুয়ের প্রভাবেই কিন্তু আমরা একটা ইংরেজি সাহিত্যের সুবর্ণ যুগ, রোম্যান্টিক যুগকে আমরা পেয়েছিলাম। শিল্প বিপ্লবের কথায় যদি চলে আসি, সেখানে আমরা দেখব যে ইউরোপে যখন কলকারখানা গড়ে উঠতে শুরু করলো, তখন সেই কলকারখানাগুলোকে চালু রাখার জন্য, যখন এই নগর কেন্দ্রিক সভ্যতা গড়ে উঠতে শুরু করলো, গ্রাম কেন্দ্রিক সভ্যতা ধ্বংস হতে শুরু করলো, সেই কলকারখানাগুলোকে চালু রাখার জন্য দুটো জিনিসের দরকার হলো। এক হচ্ছে নিয়মিত কাঁচামালের সরবরাহ, আর 2 নম্বর হচ্ছে এই তৈরি করা জিনিসের বাজার, যেটাকে বিক্রি করলে তবে লাভ আসবে। তো এই দুয়ের জন্য আমরা দেখলাম এই শিল্প বিপ্লবের ফলে আস্তে আস্তে পৃথিবীর ইতিহাসে, রাজনৈতিক ইতিহাসে একটা অদ্ভুত নতুন জিনিসের সূত্রপাত ঘটলো। তাকে আমরা বলি উপনিবেশবাদ, কলোনিয়ালিজম। অর্থাৎ আমরা দেখলাম ইউরোপের মানুষগুলো বিভিন্ন জায়গায় চলে গেল, আফ্রিকা, এশিয়ার বিভিন্ন দেশে এসে তারা উপনিবেশ গড়ে তুললো। সেই উপনিবেশগুলোকে তারা কি হিসাবে কাজ করলো? সেইখানে তাদের সেন্টার থাকছে, সেখান থেকে কাঁচামাল জোগাড় করে জাহাজে করে চলে যাচ্ছে ইউরোপে। এবার ফিনিশ প্রোডাক্ট তৈরি হয়ে আবার সেগুলো বিক্রি হচ্ছে জাহাজে করে, এসে এই বাজারেই বিক্রি হচ্ছে। এখন এই উপনিবেশ যখন তৈরি হলো, এই যে দেশের বাইরে দেশের কেন্দ্র, সেই কেন্দ্রগুলোর রাজনৈতিক অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজন হলো সেনাবাহিনী, সৈনিকের দরকার হলো। কারণ অন্য দেশে গিয়ে নিজের পতাকা উঠিয়ে রাখতে হবে, তাহলে সৈনিক লাগবে। এখন এই যে উপনিবেশবাদের আগেও শিল্প বিপ্লবের এই যে ফলে একের পর এক কলকারখানা এবং ব্যবসা বৃদ্ধির ফলে
ইউরোপে যে প্রাচুর্য অর্থ সম্পদ যেভাবে জমতে শুরু করলো, তাতে সাধারণ মানুষ তারা কিন্তু আর এই সৈন্য হওয়া আগে যখন কি দেখেছি যে জমির দখল দেয়, কারণ চাষবাস ছিল মূল জীবিকা। তাই এক রাজা আরেক রাজার কাছ থেকে জমি ছিনিয়ে নিত, যার কাছে যতটা জমি তার কাছে ততটাই সম্পদ বৃত্ত থাকবে। এবং যখন বিপন্ন হতো কোনো একটা রাজ্যের বা কোনো একটা দেশের সার্বভৌমত্ব, তখন আমরা দেখতাম যে সৈনিকরা অ্যাপয়েন্টেড হতো জীবনের বিভিন্ন কাজ থেকে, তারা এসে তাদের দেশমা বাঁচানোর জন্য সৈনিক হিসাবে যুদ্ধ লড়ে এবং তারপর তারা আবার তাদের জীবিকায় ফেরত যেত। তো এইভাবেই চলতো, রাজাকে বাঁচাতে হবে, আমার নিজেকে বাঁচতে হবে, আমি নিজের দেশ যদি না বাঁচাই তাহলে আমার অস্তিত্ব সংকট হয়ে যাবে। তাই যুদ্ধ লড়াটা একটা অল আউট গেম ছিল, মানুষরা গিয়ে যান প্রাণ দিয়ে যুদ্ধতে প্রাণ দেওয়াটাও একটা খুব আদর্শ, নীতিগত এবং গৌরবের বিষয় মনে করত। কিন্তু যখন উপনিবেশ বিভিন্ন অনুন্নত জায়গাতে কেন্দ্র তৈরি হতে শুরু করলো, তখন আর এই ইউরোপের মানুষ নিজের দেশের বৈভব ছেড়ে আর ওইসব জায়গায় গিয়ে এই প্রতিরক্ষার ব্যবস্থা করা এইসবে খুব একটা আগ্রহী হলো না। যখন উপনিবেশবাদের ফলে এই অনুন্নত জায়গাগুলোতে সেনাবাহিনী দিয়ে নিজেদের কেন্দ্রকে রক্ষা করার প্রয়োজন অনুভব হলো, তখন আর এই দেশের লোকগুলো তাদের বৈভব ছেড়ে যেতে চাইল না। তারা বলতে চাইলো যে আমাদের তো যথেষ্ট বৈভব আছে, আমাদের বদলে স্থানীয় কিছু লোককে তাদের সৈনিক নিয়োগ করা হোক, আমরা বেতনের ব্যবস্থা করে দিচ্ছি, আমরা টাকা দিয়ে দিচ্ছি, মূল্য ধরে দেওয়া শুরু হলো। এই করে আমরা দেখলাম যে উপনিবেশবাদ জন্ম দিল সৈনিকের জীবিকা হিসাবে। যেরকম আমরা আজ থেকে 50 বছর আগে কম্পিউটার ইঞ্জিনিয়ার ব্যাপারটাকে বুঝতাম না, জীবিকা হিসেবে কিছু ছিল না, কিন্তু আজ একটা খুব উন্নত মানের জীবিকা। ঠিক সেই রকমই উপনিবেশবাদের ফলে সৈন্য হওয়া একটা জীবিকা হয়ে দাঁড়ালো। মানুষ সৈনিক হতে শুরু করলো বেতন পাওয়ার জন্য। যেই সৈনিক হওয়াটা একটা জীবিকা হয়ে দাঁড়ালো, তখনই যুদ্ধের প্রতি দৃষ্টিভঙ্গি মানুষের বদলে গেল। মানুষ তখন ভাবলো যে এই যুদ্ধে প্রাণ দেওয়াটা বোকামি, আমি যদি কোনোভাবে যুদ্ধ থেকে নিজেকে বাঁচিয়ে নিতে পারি তাহলে পরের যুদ্ধ অবধি আমরা কিন্তু চালিয়ে যেতে পারবো, আমাদের আবার বেতন আসতে পারবে, আমাদের সংসার চলবে। এইভাবে আমরা বুঝতে পারলাম একটা নতুন ধারা শুরু হলো, যুদ্ধের প্রতি দৃষ্টিভঙ্গি কি বদলে গেল। এর ফলে কিন্তু আমরা দেখলাম স্থানীয় সৈনিকরা তারা যুদ্ধে অল আউট লড়ার বদলে আস্তে আস্তে সরে গিয়ে কোনোভাবে বুদ্ধিমত্তার সাথে যুদ্ধের ব্যাপারটাকে পার করে নিয়ে তারপরে যুদ্ধ অবধি আবার বেতন পাবে। কিন্তু এই যে বাজারের দখল, আমরা জানি যে যেরকম কলকাতাতে ইংরেজরা উপনিবেশ করলো, ঠিক তার কিছু দূরে চন্দননগরে ফরাসিরা এসে উপনিবেশ করছে। আমরা দেখছি বোম্বেতে ইংরেজরা উপনিবেশ করছে, তো পাশে গোয়াতে পর্তুগিজরা উপনিবেশ করছে। তো এইবার দুজনেরই তো উদ্দেশ্য এক, এখানে তো আর দেশীয়র সাথে বিদেশীয়র লড়াই নয়, দুই বিদেশি শক্তি দুটোই সমান শক্তিমান, তাদের মধ্যেই বিরোধ লেগে গেল। ভারতবর্ষের যদি আমরা চালচিত্র দেখি, ইতিহাস দেখি, তাহলে দেখি ভারতবর্ষে যে ইঙ্গো ফরাসি যুদ্ধ হয়েছিল, এই একই বাজার দখল ইংরেজ নেবে না ফরাসিরা নেবে, এই লড়াই চলেছে। তো ঠিক এইখানে যখন এই করতে করতে এই আলাদা আলাদা যুদ্ধ, বিভিন্ন উপনিবেশের যুদ্ধ, যুদ্ধের আগুন কিন্তু আস্তে আস্তে যখন ইউরোপে এবং গোটা ভারত গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়লো, আমরা দেখলাম 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ হলো। এই প্রথম বিশ্বযুদ্ধে কিন্তু আর এই ভাড়া করা শুধু সৈনিক নয়, দেশের মানুষকেও বাধ্য হলো সব দেশ যুদ্ধে, কারণ তখন ইউরোপও যুদ্ধে জড়িয়ে পড়েছে, যুদ্ধের আগুন সেই অবধি পৌঁছে গেছে। তো এতদিন যে মানুষগুলো যুদ্ধে যায়নি, তাদেরকে যখন যুদ্ধে পাঠাতে হবে, তাদেরকে অনুপ্রাণিত করার জন্য রাজনৈতিক নেতারা বিভিন্ন উত্তেজক ভাষণ দিয়ে অনুপ্রেরণার কথা বলে, দেশপ্রেমের কথা বলে তাদেরকে যুদ্ধে পাঠালেন এবং বললেন তোমাদের হাতে দেখো এখন শিল্প বিপ্লবের ফলে কত উন্নত অস্ত্রশস্ত্র দেওয়া হচ্ছে, বলে যুদ্ধ ব্যাপারটা কিছু না। খুব অনুপ্রাণিত যুব সমাজ তারা যুদ্ধ লড়তে গেল। 14 সালে যারা এই গেল তাদেরকে আমরা বলি ফার্স্ট জেনারেশন ওয়ার পোয়েট। তারা এই অনুপ্রাণিত হয়েছিল বলে তাদের যুদ্ধ সম্পর্কে, যুদ্ধক্ষেত্রে গিয়ে যে অভিজ্ঞতা হলো, সেই অভিজ্ঞতার কথা তারা
তাদের কবিতায় লিখলো যে যুদ্ধ একটা দারুণ গৌরবের জিনিস, এদেরকে আমরা বলি ফার্স্ট জেনারেশন ওয়ার পোয়েট। কিন্তু সেই সবুজ ধানের ক্ষেতে নেমেছে, সেখানে গোলাগুলি চালাতে হচ্ছে, একটু বীরত্বের অনুভূতি হচ্ছে, ইয়ং ব্লাড। কিন্তু যেরকম ভেবেছিল 2-4-10 দিনে যুদ্ধ শেষ হয়ে যাবে, সেটা কিন্তু 2-3 বছরেও শেষ হলো না। এইবার ধ্বংসস্তূপ জমতে শুরু করেছে, মৃতের স্তূপ জমতে শুরু করেছে। এই কামানের খাদ্য হিসাবে একের পর এক এই ইয়ং জেনারেশনকে যুদ্ধে পাঠানো হচ্ছে। তো তারা যুদ্ধে যখন যাচ্ছে, তারা গিয়ে দেখছে যে এই বিভীষিকাময় একটা জায়গা, পচে গলে লাশ পড়ে আছে ধ্বংসস্তূপের মধ্যে, এইটা কি যুদ্ধ বলে? তারা কিন্তু আস্তে আস্তে যুদ্ধ যে একটা ধ্বংসাত্মক জিনিস, এটার যে কোনো মূল্য নেই, এটার মানে হচ্ছে যুবক সম্প্রদায়ের অকালে প্রাণ চলে যাওয়া, তাদের আশা আকাঙ্ক্ষা সুখ দুঃখ কিছু পূরণ হলো না, এই বার্তা দিতে শুরু করলো যে যুদ্ধ একদমই গৌরবের জিনিস নয়। যারা এই প্রথম বিশ্বযুদ্ধের শেষ অংশে যুদ্ধে অংশ নিয়ে তাদের এই যুদ্ধের বিভীষিকাকে তুলে ধরলেন তাদের কবিতায়, তাদেরকে আমরা বলি সেকেন্ড জেনারেশন ওয়ার পোয়েট। তার মানে তারা যুদ্ধকেও দেখেছিল বিষয়বস্তু হিসাবে, ফলে যুদ্ধের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি এইটা তাদের কবিতায় রেকর্ড হলো। আমরা বলি এটা অ্যাটিটিউড টু ওয়ার, যুদ্ধের প্রতি দৃষ্টিভঙ্গি। ফার্স্ট জেনারেশন ওয়ার পোয়েট তারা যুদ্ধকে গৌরবান্বিত করেছিল। সেকেন্ড জেনারেশন ওয়ার পোয়েট, যেরকম তাদের মধ্যে খুব বিখ্যাত হচ্ছে উইলফ্রেড ওয়েন, সিগফ্রিড স্যাসুন, এরা যুদ্ধের বিভীষিকা তাদের কবিতায় দর্থহীন ভাষায় তুলে ধরেছে। কিন্তু একটা বুঝতে হবে যে এই যে একটা সুন্দর মসৃণ পিচের রাস্তা, এই রাস্তা কিন্তু একদিনে তৈরি হয় না। প্রথমে মাটি লেভেল হয়, এবড়ো খেবড়ো ইট পড়ে, এবড়ো খেবড়ো পাথর পড়ে, বহু লেয়ারের পরে মসৃণ রাস্তা তৈরি হয়। ঠিক সেই একই রকম ভাবে এই যে ওয়ার পোয়েটস, এই যে ফার্স্ট জেনারেশন ও সেকেন্ড জেনারেশন ওয়ার পোয়েটস, বিশেষ করে সেকেন্ড জেনারেশন ওয়ার পোয়েট যারা সাহিত্যকে সমৃদ্ধ করলো, তারা কিন্তু একদিনে করেননি। তাদের এই ভাবনা চিন্তা অলরেডি তার আগে থেকে, বেশ কিছু বছর আগে থেকে জ্ঞানত অজ্ঞানত, অবচেতন ভাবে হোক, কনসিয়াসলি অর সাবকনসিয়াসলি অর আনকনসিয়াসলি, কিছু কিছু কবি কিন্তু আনঅর্গানাইজড ওয়েতে অলরেডি ভাবতে শুরু করেছিলেন। তাদের অন্যতম হলেন এই আর্থার র্যাবো। এই আর্থার র্যাবো তিনি একজন ফ্রেঞ্চ এবং এই ডাচ আর্মির পার্ট ছিলেন। যখন ফ্রান্সের সাথে রাশিয়ার যুদ্ধ হয় 1877 সাল নাগাদ, সেই যুদ্ধে তিনি অংশ নিয়েছিলেন এবং সেইখানে তিনি কিন্তু দেখেছিলেন এই বিভীষিকা, মৃত সৈনিকের পড়ে থাকা, এবং সেইটারই একটা সুন্দর ছবি তিনি কিন্তু তখনও এটা একটা যে ব্যাপক ওয়ার পোয়েট্রি সেই হিসাবে না, কিন্তু যুদ্ধের একটা বিষয় তিনি সাবরি আছেন এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ের ছবি তার এই কবিতায় তুলে ধরেছিলেন। আমরা আজকে সেই কবিতাই পড়তে যাচ্ছি, অর্থাৎ এই অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতা। এখন এই কবিতাটায় তার মানে আমরা দেখলাম যুদ্ধের প্রতি তার যে দৃষ্টিভঙ্গি, তার একটা সুন্দর ছোট্ট করে তুলে ধরেছেন। তখনও অর্গানাইজড ওয়ার পোয়েট্রি হয়নি, কিন্তু অলরেডি যুদ্ধ বিষয় নিয়ে যে ভাবনা চিন্তা করছেন কবিরা, তার এই কবিতায় তার একটা ছোট্ট গ্লিমস আছে এবং খুব নিঃশব্দেই তিনি আমাদের অনেক না বলা কথা তার কবিতায় বলে দিয়েছেন। তো এই কবিতাটা আমরা পড়ার আগে যেরকম আমরা আলোচনা করলাম, তাতে করে এটা বুঝলাম যে এখানে তার অ্যাটিটিউড টু ওয়ার আছে। এখন এই একজন ভালো কবি তার কি থাকে, যেরকম একজন সিনেমার ডাইরেক্টর তিনি বিভিন্ন সিনেমাটোগ্রাফ ইউজ করেন, এই সিনেমাটোগ্রাফির জন্যই সিনেমাটাকে খুব ভালো লাগে। দেখা যায় কোথাও একটা টেলি শট দেখাচ্ছেন বা জুম করছেন একটা ওয়াইডকে, আস্তে আস্তে অনেক দূরের জিনিস আস্তে আস্তে জুম করা হয়, কখনো খুব কাছের জিনিসকে আস্তে আস্তে জুম আউট করতে করতে মিলিয়ে গেল। কখনো কখনো আজকাল তো আমরা দেখি ড্রোন দিয়ে ওপর থেকে ছবি তোলা হয় এবং এই জন্য জিনিসটা খুব সুন্দর লাগে। একজন ভালো কবি তিনি যার শব্দচয়ন, তার উপস্থাপনা, তার বিষয়বস্তুর মধ্যে দিয়ে একটা সুন্দর সিনেমাটোগ্রাফিক এফেক্ট দেন। র্যাবোর এই কবিতা অ্যাসলিপ ইন দ্য ভ্যালিতে ঠিক সেই রকম এফেক্ট আছে। সেই এফেক্টটাকে যদি আমরা বুঝতে পারি তাহলে বুঝবো তার শব্দচয়ন, তার কবিতার উপস্থাপনায় কত সুন্দরভাবে সেই সিনেমাটোগ্রাফিক এফেক্ট আমাদের মনে দিয়েছেন। আমি পরের আগে উদাহরণ যেটা বলতে চাইছি যে সিনেমাটোগ্রাফিক এফেক্ট কিরকম হয়, আমরা দেখি আর.এল. স্টিভেনসনের লেখা ফ্রম এ রেলওয়ে ক্যারেজ কবিতা। সেই কবিতাটাতে যদি দেখি, সেইখানে আমরা দেখি একটা স্টিম ইঞ্জিন যখন স্টার্ট নিচ্ছে, প্রথমে কিছুটা সাদা স্টিম বেরিয়ে যায়,
তারপরে আস্তে আস্তে ঝিক 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 শব্দ শুরু হচ্ছে। একটা কবিতা শব্দের মধ্যে দিয়ে কিরকম বোঝালেন, কবিতা শুরু করলেন ফাস্টার দেন ফেয়ারিজ, ফাস্টার দেন উইচেস, এইটুকু যেন মনে হলো সেই সাদা স্টিম বেরিয়ে গেল। তারপরে এই ঝিকঝিক সাউন্ড আনার জন্য ব্রিজেস অ্যান্ড হাউসেস, হেজেস অ্যান্ড ডিচেস, এই যে ব্রিজেস, হাউসেস, হেজেস, ডিচেস, এই আওয়াজগুলো, শব্দগুলোর মধ্যে যেন ট্রেনের চলাটা তিনি স্পিড বাড়াচ্ছে ট্রেন। এবং যখন কবিতার মাঝখানে ট্রেনের যখন স্পিড উঠে গেছে, যেন সেখানে পেইন্টেড স্টেশনস হুইসল বাই, একটা মুভমেন্ট যেন সুন্দর কবিতার মধ্যে দিয়ে চলে যাচ্ছে। আমরা দেখি একই রকম এই যে এফেক্ট, সাউন্ড এফেক্ট, আমরা যদি ওয়াটার ডেলামিয়ারের সিলভার কবিতায় দেখি যে চাঁদের আলোয় রাত্রিবেলা সবকিছু রূপলি দেখাচ্ছে, জঙ্গলের মধ্যে মধ্যে দিয়ে যাচ্ছেন, এরকম সময় আমরা সবসময় একটা সাউন্ড আস্তে আস্তে, এই কথাটা যেরকম বোঝাতে চাই, এই সিভিলেন্ট সাউন্ড, এস সাউন্ডকে সুন্দরভাবে ইউজ করে কবিতায় লিখলেন। বলেন স্লোলি সাইলেন্টলি নাও দ্য মুন ওয়াক্স দ্য নাইট ইন হার সিলভার শোন, এই স স স স এই শব্দটাকে ইউজ করে গেল। আমরা এখানে দেখব কি সুন্দরভাবে যে ক্যামেরাতে যেরকম দূর থেকে একটা জিনিস দেখানো হলো, তারপর আস্তে আস্তে তাকে জুম করা হচ্ছে, আর আস্তে আস্তে জিনিসটা ডিটেল হচ্ছে, এই এফেক্টটা এখানে এনেছে। এবং আরো একটা সুন্দর এফেক্ট এনেছে, আমরা যদি কোনো গয়নার দোকানে যাই গয়না কিনতে, দেখা যায় সাধারণত একটা কালো বা নীল ভেলভেটের ট্রের মধ্যে গয়নাটাকে প্রেজেন্ট করা হয়, সামনে রাখা হয়, যাতে করে কন্ট্রাস্টে সোনার ব্রাইটনেসটা বেশি লাগে। ঠিক একই রকম এইখানে এই যে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, এইখানে কি সুন্দরভাবে কবি প্রথমে একটা উপত্যকার বর্ণনা দিয়েছেন, হুইচ ইজ ফুল অফ লাইফ, প্রাণ ভর্তি, তার মাঝখানে একটা লাইফলেস সোলজারের শুয়ে থাকা দেখাচ্ছেন। এইরকম প্রাণোচ্ছল উপত্যকার ও ব্যাকগ্রাউন্ডে রেখে তার সামনে যখন প্রাণহীন সৈন্যকে দেখাচ্ছেন, তখন সেই ছবিটা আরো সুন্দর আমাদের চোখের সামনে অত্যন্ত বেশি কন্ট্রাস্ট হবে, স্পষ্ট হবে, এইভাবে তুলেছেন। এবার সিনেমাটোগ্রাফিক যে এফেক্ট এই কবিতায় আমি দেখাবো পড়তে গিয়ে এবং বোঝাতে গিয়ে, তারও আগে আরেকটা জিনিস বলা, যে এই কবিতাটা লিখতে গেছেন কবি, আমরা যদি পড়ার আগে একটু পড়ে দেখে গুনে দেখি, তাহলে দেখবে যে 14টা লাইন আছে, আর 14টা লাইন মানে সনেট। তাহলে এইটা একটু সনেট ফরম্যাটে লেখা। আমি একটু সেটা বলে দিতে চাই, এই সনেট হচ্ছে 14 লাইনের পোয়েম। এই 14 লাইনসের পোয়েম, এই সনেটকে আমরা দুভাগে ভাগ করি। প্রথম ইটালির পেট্রার্ক, তিনি এই সনেটকে ইন্ট্রোডিউস করেছিলেন, তার ধারা অনুযায়ী লেখা সনেটকে আমরা বলি পেট্রার্কান সনেট। এই পেট্রার্কান সনেটটা তিনি কি করেছিলেন, 14 লাইনকে 1 2 3 4 5 6 7 8, এই 8 লাইনের একটা প্রথম স্ট্যানজা, একে বলা হতো অক্টেভ। আর তারপরে 9 10 11 12 13 14, এই 6টা লাইনকে বলা হতো সেস্টেট। এইভাবে 8 আর 6 এর দুটো স্ট্যান্জায় ভাগ করেছিলেন। আমরা যদি এই কবিতাটা দেখি অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, তাহলে দেখবো এই কবিতাটাও এই 8 লাইন আর 6 লাইনের দুটো স্ট্যান্জায় পেট্রার্কান সনেটের প্যাটার্নে লেখা। এই পেট্রার্কান সনেট লেখার পর এটা চলতো। পরবর্তীতে আমরা দেখলাম উইলিয়াম শেক্সপিয়ার এসে তিনি সনেটের আরেকটা ধারা চালু করলেন, সেটাকে আমরা বলি শেক্সপিয়ারিয়ান সনেট। এই শেক্সপিয়ারিয়ান সনেট, শেক্সপিয়ার কি করলেন, দেখালেন পেট্রার্কান সনেট থেকে একটু অন্যভাবে। তিনি করলেন 1 2 3 4 এর একটা স্ট্যানজা, 5 6 7 8 এর একটা স্ট্যানজা, 9 10 11 12 এর একটা স্ট্যানজা, আর একটা 13 14 এর আলাদা একটা স্ট্যানজা। এটা দুটো স্ট্যানজা ছিল এখানে, চারটে। এগুলোকে বলা হলো কোয়ার্ট্রেটস, ফার্স্ট কোয়ার্ট্রেট, সেকেন্ড কোয়ার্ট্রেট, থার্ড কোয়ার্ট্রেট, আর লাস্টেরটাকে বলা হলো রাইমিং কাপলেট। তো এইবার আমরা এই পেট্রার্কান প্যাটার্নে এই সনেটটা লেখা। এখন এই সনেট অ্যাকচুয়ালি ইট ইজ এ লাভ পোয়েম। তো আমরা তো এখানে আর্থার লাভ দেখাচ্ছেন না, হি ইজ নট এক্সপ্রেসিং লাভ ফর ওয়ার, অ্যাকচুয়ালি হি ইজ ডেসক্রাইবিং হিজ হেট্রেড ফর ওয়ার, হেট্রেড এগেইনস্ট ওয়ার। তো এই যে যুদ্ধের প্রতি ভালোবাসা নয়, তাহলে ঘৃণা দেখাতে গিয়ে তিনি কেন সনেট ফর্মটা ইউজ করলেন? না, এও এক ধরনের স্যাটারাইজ করা, ব্যঙ্গ করার জন্যই কেন তিনি এই সনেট ফর্মে এই ছবিটা তুলে ধরলেন।
এবার আমরা কবিতাটা দেখি। আমি যে কথা বলছিলাম যে এর সিনেমাটোগ্রাফিক এফেক্ট বোঝা, আমরা পাহাড় টাহাড়ে বেড়াতে যাই, এই দার্জিলিং গ্যাংটক অনেক গেছি, সেখানে অনেক জায়গায় উঁচু পাহাড়ের উপরে একটা রেলিং দেওয়া ঘেরা জায়গা থাকে যাকে বলে ভিউ পয়েন্ট। ওখানে দাঁড়ালে দেখা যায় কি অনেক নিচে দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে, একটা খাদের মতো নেমে গেছে, দূরে পাহাড় আবার উঠে গেছে কোনো দিকে। তো এই যে ভিউ পয়েন্ট, ওই রকম একটা জায়গায় যেন কবি দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে উপত্যকাটা দেখছেন। অর্থাৎ তিনি অনেক দূর থেকে একটা ছবি তুলছেন, এই ছবিটাকে আস্তে আস্তে তিনি জুম করবেন, কবিতাটার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি। কিরকম ভাবে বললেন, স্মল গ্রিন ভ্যালি where a slow stream flows। লক্ষ্য করার মতো বিষয় যে কি সুন্দরভাবে তিনি বুঝিয়ে দিলেন। অর্থাৎ ভ্যালিটা স্মল নয়, কিন্তু অনেক দূর থেকে দেখছেন, তাই ভ্যালিটাকে স্মল দেখাচ্ছে। তাই জন্য স্মল ওয়ার্ডটার মধ্যে দিয়েই তিনি বোঝালেন যে তিনি অনেক দূর থেকে দেখছেন, এখনো তিনি জুম করেননি ক্যামেরাটাকে। এইবার স্মল গ্রিন ভ্যালি, গ্রিন কথাটার মধ্যে লাইফফুলনেস আছে, সবুজ সতেজতা। where a slow stream flows, যেখানে একটা নদী ধীরে বয়ে যায়। একটু কন্ট্রাডিক্টরি মনে হচ্ছে না? আমরা জানি পাহাড়ে পাথরের খাঁজ দিয়ে দিয়ে যখন পাহাড়ের ঝর্ণার নদী হয়ে নামতে থাকে, সেই পাহাড়ি নদীগুলো অত্যন্ত খরস্রোতা হয়। তাহলে এখানে তিনি স্লো স্ট্রিম কথাটা ইউজ করলেন কেন? না, এইটাতেই তার সেই সিনেমাটোগ্রাফ। আমরা কি দেখি, প্লেন খুব জোরে আকাশে ওড়ে না আস্তে ওড়ে? জোরেই ওড়ে। কিন্তু যখন বিকেলের দিকে অনেক সময় আমরা আকাশের দিয়ে প্লেন ভেসে যেতে দেখি, দূর দিয়ে প্লেন যাচ্ছে, তখন মনে হয় প্লেনটা খুব আস্তে আস্তে যাচ্ছে। তার কারণ হচ্ছে যে প্লেনটা আমাদের থেকে অনেক দূরে আছে। ঠিক একই রকম এই যে নদীটা বয়ে যাচ্ছে, নদীটা কিন্তু গতিশীল ভাবেই যাচ্ছে, কিন্তু অনেক দূর থেকে দেখছেন বলে মনে হচ্ছে যে ইট ইজ ফ্লোয়িং স্লোলি। এই স্ট্রিম শব্দটা দুবার আছে, দুই অর্থে। স্লো স্ট্রিম, এখানে স্ট্রিম কিন্তু নদী, পাহাড়ি নদী, নাউন। and leaves long strands of silver on the bright green grass। ব্রাইট গ্রাস, উজ্জ্বল ঘাসের উপরে একটা স্ট্র্যান্ড, যেরকম পাটের তন্তুগুলো ফেলে দিলে কোনো জায়গায় ফাঁক, কোনো জায়গায় জোড়া, এরকম দেখায়। এই দূর থেকে পাথরে পাথরে যেখানে বাড়ি খাচ্ছে, নদীটাকে দূর থেকে সাদা দেখাচ্ছে, কোনো কোনো জায়গায় যেখানে পাথর জেগে থাকে সেই জায়গাটা কালো দেখাচ্ছে। তো এইরকম দূর থেকে একটা ফিতের মতো বয়ে যাওয়া নদী তিনি বলছেন যে ফ্রম দ্য মাউন্টেন টপ স্ট্রিম দ্য সানস রেজ। আর পাহাড়ের ওপর থেকে এই স্ট্রিম কিন্তু সূর্যের আলো পুরো উপত্যকাটাকে ভাসিয়ে দিচ্ছে। যখন ওপর থেকে উপত্যকায় আলো পড়ছে, তার মানে বেশ বেলা হয়ে গেছে, তাই জন্য তির্যক রশ্মি পড়ছে না, সূর্যের পুরো আলো ভাসিয়ে দিচ্ছে। দে ফিল দ্য হলো ফুল অফ লাইট। এই পুরো অন্ধকার গর্তটা উপত্যকাটাকে আলোয় ভাসিয়ে দিচ্ছে। লাইট, it is also the symbol of life. Sun, it is the preserver. তাহলে it is also the symbol of life. তাহলে এই যে অক্টেভ, প্রথম 8 লাইনের মধ্যে আমরা দেখছি, প্রথম 4 লাইনে প্রাণোচ্ছলতা, উপত্যকার ভেতরে যে প্রাণের উপস্থিতি, সজীবতার উপস্থিতি, তা সুন্দরভাবে তুলে ধরলেন। বললেন, a small green valley where a slow stream flows and leaves long strands of silver on the bright grass. From the mountain top stream the sun's rays, they fill the hollow full of light। পুরো আলোয় ভরা। তাহলে এই প্রাণোচ্ছলতার ব্যাকগ্রাউন্ডের সামনে কি প্রেজেন্ট করছে যে সোলজার ভেরি ইয়ং লাইজ ওপেন মাউথ। এই দিনের বেলা যেখানে অ্যাক্টিভিটিজ এর সময়, সেখানে একটা তরুণ সৈন্যকে দেখা যাচ্ছে ঘুমোচ্ছে, and with open mouth, মুখটা হাঁ করে খোলা। A pillow made of fern beneath his head, মাথার তলে একটা বালিশ দেওয়া। কিসের বালিশ? এই ফার্ন, মস আমরা যাকে বলি, এই শৈবাল ফার্ন, তারই একটা বালিশ, অর্থাৎ সেইখানে আলতোভাবে মাথাটা রেখেছে। Asleep, ছেলেটি পুরো ঘুমন্ত। Stretched in the heavy undergrowth, এই যে ঘন ঝোপঝাড়ের মধ্যে প্রসারিত হয়ে আছে দেহটা। সাধারণত কি হয়, যুদ্ধক্ষেত্রে সৈনিকরা কোনো ছোট ছোট ট্রেঞ্চ, গর্ত মতো কাটা থাকে, সেইখানে বডিটাকে আড়াল করে শুধু মাথাটা বার করে, বন্দুক বার করে, হাত বার করে গোলাগুলি চালায়। এবার যখন এর দেহের অধিকাংশ অংশটা সেই জন্যই আন্ডারগ্রাউন্ডের মধ্যেই থেকে গেছে। Pale in his warm green sun-soaked bed,
অর্থাৎ প্রথম শুধু উপত্যকা দেখালেন, এইবার ক্যামেরাটাকে একটু জুম করলেন, আমরা দেখছি এবার উপত্যকার মাঝখানে একটি সৈনিক শুয়ে আছে। ক্যামেরাটাকে আরো জুম করলেন, ফোকাস আরো কাছে নিয়ে গেলেন, এবার তার মুখটা দেখছি যে ওপেন মাউথড, মুখটা খোলা এবং তার দেহটা প্রসারিত হয়ে আছে ওই ঝোপঝাড়ের মধ্যে। আরেকটু যেহেতু ক্যামেরাটাকে জুম করেছেন, তাই আমরা দেখতে পাচ্ছি তার মুখের রং বুঝতে পারছি, পেল ইন ইজ ওয়ার্ম গ্রিন সানসোকড বেড, এটা ফ্যাকাশে বিবর্ণ রং নিয়ে এই সূর্য স্নাত সবুজ বিছানা, ঘাসের বিছানার উপর সে শুয়ে আছে। His feet among the flowers, পাটা ওই ঝোপঝাড়ের মধ্যে এবং ঝোপঝাড়ে ফুল ফুটে আছে, সেই ফুলগুলো যেন তার পায়ের কাছে দেওয়া। এটা একটা সিম্বলিক মিনিং বলা যেতে পারে, কেউ মারা গেলে তাকে আমরা শেষ শ্রদ্ধার্ঘ্য জানাতে পায়ের কাছে ফুল দিই। এইখানে যেহেতু একটা অচেনা অজানা উপত্যকায় একটি সৈনিক মরে পড়ে আছে, তাকে কেউ আর সেই শেষ বিদায় জানানোর পায়ের কাছে ফুল দেওয়ার নেই, কোনো সহ সৈনিক কেউ দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু প্রকৃতি মায়ের সন্তান সে, তাই প্রকৃতি মা তাকে ভুলে যেতে পারেনি, তাই প্রকৃতি মা তার পায়ের কাছে শেষ শ্রদ্ধার্ঘ্য হিসাবে কিছু ফুল দিয়ে দিয়েছে। হি স্লিপস, ঘুমোচ্ছে শিশুর বাচ্চাদের সৈনিকটি। হিজ মাইন্ড ইজ লাইক অ্যান ইনফ্যান্টস, জেন্টল উইদাউট গাইড। এই যে সৈনিক ঘুমোচ্ছে, তার মুখে একটা হাসি লেগে আছে, একদম শিশু সুলভ হাসি, উইদাউট এনি গাইল, অর্থাৎ কোন রকম মালিন্য নেই, মলিনতা নেই, কলুষতা নেই, একটা নিষ্পাপ হাসি লেগে আছে। এইরকম একটা ঘুমন্ত নিষ্পাপ শিশুর মতো তরুণ সৈনিক যে শুয়ে আছে প্রকৃতির মায়ের কোলে, তখন প্রকৃতি মাকে কবিতাকে উদ্দেশ্য করে আবেদন করছে, দ্য নেচার কিপ হিম ওয়ার্ম, অর্থাৎ এর দেহ তো আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে। মা প্রকৃতি মা, সূর্য, আলো, সবুজ ঘাস, এরাই পারে কে উষ্ণ রাখতে, তাই আবেদন করছেন যে নেচার কিপ হিম ওয়ার্ম, হি মে ক্যাচ কোল্ড, ঠান্ডা লেগে যেতে পারে, বাট অ্যালাস, দুঃখের বিষয়, এই ঘুমন্ত শিশুর দেহ ঠান্ডা হয়ে যাওয়াকে কোনো প্রকৃতি মাই আর উষ্ণ করতে পারবে না। তাহলে প্রকৃতি মাও ব্যর্থ তার সন্তানকে রক্ষা করতে। ক্যামেরাটাকে আরো জুম করা হলো যখন, তখন মুখের আরো কাছে ডিটেইলে আমরা কি দেখতে পাচ্ছি, ছবি সুন্দর করে তুলে ধরলেন কবি, বললেন দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, অর্থাৎ এইবার আমরা আরো কাছে যেহেতু ক্যামেরাটা গেছে, সেই যেখানে দূর থেকে নদীর বয়ে যাওয়া স্লো লাগছিল, এখন খুব কাছ থেকে মুখের কাছে ক্যামেরাটা আমরা দেখতে পাচ্ছি যে হামিং ইনসেক্টস, মাছি, পোকা, মশা, এগুলো যেন মুখ থেকে ঢুকছে, বেরোচ্ছে, নাকের উপর বসছে, এবং ওর বিশ্রামের, ঘুমের কোনো বিরতি নেই, ও ঘুম কিন্তু ওর চলছেই, অর্থাৎ হি ইজ নট ডিস্টার্বড। এই যে জুম করা ক্যামেরার শেষ সীমায় প্রায় চলে এসেছেন কবি, কবিতারও শেষ সীমায়, জুম ইন করতে করতে একদম ফাইনাল জায়গায় কি বললেন, হি স্লিপস ইন সানলাইট, দেখে কি মনে হচ্ছে গোটা সূর্যের আলোর মাঝখানে সে ঘুমোচ্ছে। ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, একটা হাত তার বুকের উপর রাখা। এই বুকের উপর রাখা ইটস এ জেস্টার। আমরা জেনারেলি ক্রিশ্চিয়ানিটিতে দেখি, চার্চে যখন প্রেয়ার করা হয়, প্রেয়ারের শেষে তারা এই হাতটা বুকের কাছে নিয়ে শেষ প্রনাউন্সিয়েশন জেনারেলি কি হয়, আমেন। এই আমেন আমরা দেখি এই বলাটার জন্য একটি শেষকৃত্য সম্পন্ন যখন হয়, তখন এই সবাধারের আশেপাশে যারা থাকেন, ফাদাররা, প্রিস্টরা এবং অন্যান্যরা, তারাও সেই বাইবেল পাঠের পরে আমেন বলে। আমরা যেরকম ওই ওম শান্তি 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 বলে শেষ করি, তো সেইটা, এই শান্তি বলার বুকের কাছে কেউ নেই, কিন্তু ও নিজেই যেন আমেন বলেছে। হিজ ট্রু ক্রিশ্চিয়ানিটি ইজ প্রেজেন্ট হিয়ার, এবং এই শান্তির কথাটা বলতেই দেখা যাচ্ছে নেক্সট লাইনেই, অ্যাট পিস, বুকের কাছে হাত দিয়ে চিরনিদ্রায় শায়িত, শান্তিতে শায়িত আছে। ক্যামেরার যখন অপটিমাম জোন হয়ে গেছে, আমরা দেখছি একদম কাছে ডিটেল, তখন ক্যামেরাটা সৈনিকটার পাশটাকে দেখাচ্ছে। দুটো তিনটে শব্দ লিখলেন কবি, ইন হিজ সাইড দেয়ার আর টু রেড হোলস,
আমরা দেখতে পাচ্ছি সেই দূর থেকে যেখানে উপত্যকা প্রাণোচ্ছল দেখেছিলাম, শেষ পর্যন্ত এসে ক্যামেরাটা থামলো, সৈনিকটার পাশে দেখাচ্ছে দুটো ছোট ছোট লাল ফুটো হয়ে আছে। এই দুটো লাল গর্ত কিসের প্রতীক? দিস আর দ্য উন্ডস অফ বুলেটস, অর্থাৎ এই বুলেটের অংশ এইখান দিয়ে ঢুকে একে প্রাণহীন করে দিয়েছে। অর্থাৎ জীবনের অনেক আশা আকাঙ্ক্ষা অপূর্ণ অতৃপ্ত রেখে এই ইয়ং সোলজার হি হ্যাজ ডাইড, সে মারা গেছে। তার কারণ কি মৃত্যুর? এই দুটো টু রেড হোলস। এই দুটো টু রেড হোলস এর মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি, সমস্ত না কথা বলা বলে দিলেন যে এই উপত্যকার মতো এই ইয়ং সোলজার হি ওয়াজ অলসো লাইফফুল, হি ওয়াজ অলসো ফুল অফ ভিগর অ্যান্ড লাইফ। কিন্তু এর কারণ কি? আজ এই মৃত হয়ে যাওয়ার পেছনে কারণ হচ্ছে টু রেড হোলস, এই দুটো লাল গর্ত। তাহলে এই কবিতাটার মধ্যে আমরা দেখতে পেলাম এখনো অর্গানাইজড ওয়েতে সেই যুদ্ধের প্রতি প্রতিবাদ নয়, কিন্তু নিঃশব্দে ফিউটিলিটি অফ ওয়ার, যুদ্ধের যে ইউজলেসনেস, সেইগুলোকে আমরা দেখতে পাচ্ছি তুলে ধরলেন আর্থার র্যাবো তার এই ছোট্ট কবিতায়। অর্থাৎ এইভাবেই আনঅর্গানাইজড ওয়েতে যুদ্ধের প্রতি বিরূপ মনোভাব প্রকাশ করতে করতে কিন্তু আলটিমেটলি আমরা ওয়ার পোয়েট্রির একটা বড় অংশ পেয়েছি, যেটা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে একদম মানে জেনিথ অফ ইটস সাকসেসে পৌঁছে গেল, যেটা সারা পৃথিবীর কাছে বার্তা দিল যে যুদ্ধ নয়, আমরা শান্তির পক্ষে চাই, আমাদের বক্তব্য শান্তির পক্ষে। এখন এই কবিতাটা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি আমরা যখন আলোচনা করলাম, এই কবিতার থেকে আমাদের কতগুলো ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো আমাদের কাছে একটু ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে, যেগুলোর মানে আমাদের জেনে রাখা দরকার, এই ওয়ার্ড নোটস হিসাবে যদি আমরা এখানে একটু লিখি, তাহলে কয়েকটা ওয়ার্ড, যেরকম 1 নম্বর পাচ্ছি স্ট্র্যান্ডস। এই স্ট্র্যান্ডস এর বাংলা মানে হচ্ছে তন্তু বা সুতো। এইখানে আমরা ইংরেজিতে বলতে পারি ফাইবার অর থ্রেড, THREAD, থ্রেড। এইবার দুটো স্ট্রিম আছে। প্রথম স্ট্রিমটার মানে আমরা পেয়েছি, এই প্রথম স্ট্রিমটার মানে হচ্ছে ছোট নদী, এ স্মল রিভার। এইটা কিন্তু এই স্ট্রিমটা ব্র্যাকেটে আমি একটা এন লিখে রাখলাম, বুঝতে সুবিধা হবে। প্রথম স্ট্রিমটা নাউন। আর 3 নম্বর আরেকটা স্ট্রিম আছে, এই স্ট্রিমটা হচ্ছে ভার্ব, এই স্ট্রিমটা হচ্ছে বয়ে যাওয়া, বা এটাকে আমরা ইংরেজিতে বলবো ফ্লো বা রেডিয়েটও বলা যায় এখানে। এরপর আমরা যেরকম দেখতে পারি আরেকটা ওয়ার্ড, সেটা হচ্ছে স্ট্রেসড। এই স্ট্রেসড হচ্ছে প্রসারিত, ইংরেজিতে আমরা বলতে পারি এক্সটেন্ডেড। এরপরে আরেকটা ওয়ার্ড আমরা পেতে পারি আন্ডারগ্রোথ। এই আন্ডারগ্রোথ হচ্ছে ঝোপঝাড়, bushes and shrubs। তাহলে এইরকম আরেকটা শব্দ, একটু নতুন শব্দ, উইদাউট এনি গাইড আছে, GUILE। এই ছলনা বা কপটতা, ফলসহুড, একে আমরা বলতে পারি যে কোনো রকম ছলনা বা কপটতা মুক্ত। তাহলে এই কটা মোটামুটি আমরা এই কবিতার থেকে গুরুত্বপূর্ণ ওয়ার্ড বা একটু কঠিন ওয়ার্ড, যার মানে আমরা পেতে পারি। এরপর আমরা যদি চলে আসি, তাহলে এই কবিতা থেকে আমাদের করতে কি হবে। কবিতাটার মানেটা আমরা বুঝে রাখলাম। কবিতাটার মানে বোঝার পরে আমাদের মেইনলি প্রিপারেশন নিতে হচ্ছে পরীক্ষাটার জন্য। তখন
আমরা দেখব এর থেকে ব্রড কোশ্চেনস কি কি হতে পারে। ব্রড কোশ্চেনস মেইনলি এই কবিতাটার থেকে চারখানা করা উচিত। এক নম্বর হচ্ছে সাবস্টেন্স। আমরা যদি এই কবিতাটার সাবস্টেন্স বা সারসংক্ষেপ করে রাখি, ওই একটা প্রশ্নের উত্তর দিয়ে সব উত্তর লেখা যায়, শুরুটা শেষটা একটু বদলে। তাহলে এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ। দু নম্বর হচ্ছে সেন্ট্রাল আইডিয়া, অর্থাৎ এই কবিতার মূল বক্তব্যটা কি। এই যে যুদ্ধের বিরুদ্ধে একটা প্রতিবাদ, এইটাই এর মূল বক্তব্য, যে প্রাণোচ্ছল প্রকৃতির বুকে যুদ্ধ তরুণ সম্প্রদায়কে কামানের খাদ্য হিসেবে পাঠায় এবং এই তারা তাদের প্রাণ দিয়ে তাদের আশা আকাঙ্ক্ষা সুখ দুঃখ অতৃপ্ত অবস্থায় রেখে এই পৃথিবী ছেড়ে চলে যেতে বাধ্য হয়। এই সেন্ট্রাল আইডিয়া এইটা একটা ইম্পর্টেন্ট। তিন নম্বরে আমরা যেটা করতে পারি, যেটা আমরা সাবস্টেন্স থেকে পেয়ে যাব কিন্তু আলাদাভাবে যদি করি, সেটা হলো ডেসক্রিপশন অফ দ্য ভ্যালি। অর্থাৎ প্রথম চার লাইনে এই যে উপত্যকার বর্ণনাটা আছে, সেই বর্ণনাটা এটা সাবস্টেন্স থেকেই চলে আসে, সেইটা একটা কোশ্চেন হতে পারে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা এই কবিতার থেকেই যেটা গুরুত্বপূর্ণ থাকার কথা, সেইটা হচ্ছে পোয়েটস অ্যাটিটিউড টু ওয়ার as revealed in the poem Asleep in the Valley। অর্থাৎ যুদ্ধের প্রতি যে দৃষ্টিভঙ্গি, পোয়েটস অ্যাটিটিউড টু ওয়ার, এইটা এই কবিতায় কিভাবে বা কতটা প্রকাশিত হয়েছে সেইটা আমাদের দেখাতে হবে। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতার যদি আমরা এই চারটে ব্রড কোশ্চেনস করি, তাহলে এই থেকে আমরা যে কোনো এমসিকিউ, যে কোনো অবজেক্টিভ আনসার করতে পারবো। এবং আমি যে প্রথমেই আলোচনা করেছিলাম, সেই আলোচনা অনুযায়ী এরকম কিছু অবজেক্টিভ এমসিকিউ হতে পারে যে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এই কবিতাটা কি ধরনের কবিতা। আমরা তাহলে সেখানে বলবো এটা একটা সনেট ফরম্যাটে লেখা অ্যান্টি ওয়ার পোয়েম, যুদ্ধ বিরোধী কবিতা। আমাদেরকে যদি এখানটাতে প্রশ্ন করা হয় যে এই কবিতাটা কখন প্রকাশিত হয়েছিল, আমরা তাহলে লিখব যে 1877 সালে কবিতা লেখা হয়েছিল এবং 1888 সালে প্রথম অ্যান্থোলজি লেমিয়ার এইখানেই প্রথম এই কবিতাটা প্রকাশ পায়। তো এইরকম কিছু কিছু অবজেক্টিভ বা এমসিকিউ সেইটা একটু যদি দেখে রাখা যায়। কবির নাম, এইটা কিন্তু অনেক সময় অবজেক্টিভ কোশ্চেনে থাকে যে পোয়েটের নেমটা কি ছিল। এই জান নিকোলাস আর্থার র্যামো, এই পুরো বানান সূত্র যদি আমাদের জানা থাকে, তাহলে সেইটা দিয়ে আমরা অবজেক্টিভ আনসারগুলো করতে পারি। তো অবজেক্টিভ বা এমসিকিউ এই কবিতাটা, এই ব্রড কোশ্চেনগুলো পড়া থাকলে, কবিতাটা একটু বোঝা থাকলে আমাদের খুব অসুবিধা হবে না। আর সবার শেষে বলি যে এইটার উপরে বেস করে কিছু গ্রামার কোশ্চেন হতে পারে। এখন এই গ্রামারের কোশ্চেনগুলো কিরকম হতে পারে, আমরা জানি যে রিরাইট যদি দেয় কবিতার, তাহলে এই কবিতার থেকে জেনারেলি আমরা রিরাইটের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ বা ওই চেঞ্জিং পার্টস অফ স্পিচ বা চেঞ্জিং ডিগ্রি, এই রকমের বেশ কিছু প্রশ্ন থাকে। অথবা একটা সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করা। তো এই কবিতার যে 14টা লাইন আছে, এই লাইনগুলো তুলে তুলেই যদি গ্রামার প্র্যাকটিস আমাদের করা থাকে, তাহলে আমার মনে হয় অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতাটা পরীক্ষার হলে ফেস করতে আমাদের কি কি হবে, অন্তত দুটো অবজেক্টিভ কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, 2 নম্বর
এই কবিতা থেকে আমাদের কি কি করতে হতে পারে আমরা সেটা দেখি একবার। 1 নম্বর হচ্ছে এমসিকিউ, এর থেকে আমরা দুটো কভার করতে পারবো। 2 নম্বর এমসিকিউ একটা কভার করতে পারবো যদি থাকে। অবজেক্টিভ যদি থাকে, সাধারণত এমসিকিউ তো কোনো অল্টারনেটিভ দেয় না, 5টা কবিতা থেকে 5টা দেবে, অতএব এখানে আমরা একটা আনসার করতে পারবো। অবজেক্টিভ কি হয়, আমরা যদি কোশ্চেন স্ট্রাকচারটা দেখি তাহলে অবজেক্টিভ থাকে 10টা প্রশ্ন, তার থেকে 5টা করতে হয়। আমরা এই থেকে অবজেক্টিভ দুটো পেতে পারি এবং 3 নম্বর একটা ব্রড আনসার হতে পারে। তাহলে আমাদের ক্ষেত্রে কিন্তু এই কবিতাটা খুব মানে অ্যাট্রাকটিভ কবিতা, খুব অল্প খেটে অল্প পড়ে আমরা বেশি কভারেজ করতে পারি। কারণ কি বললাম, উইদাউট এনি অল্টারনেটিভ হলে 5টা কবিতা থেকে 5টা প্রশ্ন মানে আমি 1 নম্বর পাবো, আর কোশ্চেন নাম্বার এখানে দিলাম, এখানে মার্ক দিলাম। তাহলে এই একটা কবিতা পড়ে আমি 1 এমসিকিউ তে পেতে পারবো, দুটো অবজেক্টিভ কভার করতে পারবো, তার মানে আমি দুটো অবজেক্টিভে 2 পেতে পারবো, এবং ব্রড কোশ্চেন আমি একটা পাবো, অর্থাৎ এখানে 5 নম্বর কভারেজ। এই টোটাল একটা কবিতা পড়লে, একটু মন দিয়ে পড়লে আমরা পরীক্ষার হলে কিন্তু 8 নম্বরের কভারেজ, এটা 6 হবে, 9 নম্বর হবে। 12 এর আমরা জানি যে ব্রড কোশ্চেন গুলো 6 নম্বরের থাকবে, ফলে 6 × 2 = 8 = 9। এই একটা কবিতাকে যদি একটু ডিটেইলে আমরা সব রকম ভাবে 14টা লাইনের সব রকম গ্রামার এবং গ্রামারের ক্ষেত্রে যদি এর থেকে থাকে, তাহলে +1 তে 10 নম্বর আমরা একটা কবিতা পড়ে তুলে নিতে পারি। আশা করি এই আলোচনা প্রত্যেকেরই কাজে লাগবে। আমরা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতাটা আজকে এখানেই তাহলে শেষ করছি।